ওয়েলকাম ব্যাক। আজকে রাত 9টা 15 মিনিটে বার্সেলোনা এই সিজনের লা লিগার 10 নম্বর ম্যাচ খেলতে যাইতেছে এবং রিয়াল মাদ্রিদের জন্য এটা হইতেছে 10 নম্বর ম্যাচ। তো ইতিমধ্যেই 9টা ম্যাচ খেলে ফেলছে। রিয়াল মাদ্রিদ টেবিল টপে অবস্থান করতেছে, বার্সা সেকেন্ডে আছে। তো 24 পয়েন্টস নিয়ে রিয়াল মাদ্রিদ টপে আছে এক নম্বরে, আর বার্সা 2 নম্বরে আছে 22 পয়েন্টস নিয়ে। তো আজকে যদি বার্সা উইন করতে পারে সেক্ষেত্রে বার্সার পয়েন্ট হয়ে যাবে 25, মানে 3 পয়েন্ট যদি বের করে নিতে পারে, যেটা সব থেকে মূল, মানে যেটা সব থেকে বড় টার্গেট কিংবা মূল টার্গেট। আর যদি এখানে টাই হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বার্সার জন্য মানে 23 হবে আর রিয়ালের জন্য 25। তো তখনও বার্সার সাথে তাদের একটা পার্থক্য থেকেই যাবে। তো আজকে উইন করাটা দরকার। লা লিগা যদি বার্সা জিততে চায় সেক্ষেত্রে পয়েন্টের ব্যবধান বাড়ানো খুবই মানে উচিত। আর এই ম্যাচটা হইতেছে বার্সার জন্য একটা বাধা, একটা অবস্টেকল, কারণ লিগ জিততে হলে রিয়াল মাদ্রিদ তারা সবসময়ই ফাইট দিয়ে থাকে। বার্সার সব থেকে বড় কম্পিটিটর হিসাবে তারাই বিবেচিত লিগের হিসাব অনুযায়ী। তো আজকের ম্যাচটাতে বার্সেলোনা এর শুরুতে, অর্থাৎ একদম একদম শুরুতে কি কারা নামতে পারে কারা খেলতে পারে এই নিয়েই মানে বিস্তারিত বলবো, কিংবা আমি কিভাবে চাইতেছি। আর নিউজগুলা দেখে কিংবা যেইগুলো আমাদের সামনে সম্ভাবনামূলক খবরগুলো আছে এইগুলা বিবেচনায় আসলে টিম কেমন হতে পারে সেইটা একটা বিষয়। আমরা দেখতেছি ফেরান সে ব্যাক করছে, অর্থাৎ সে স্কোয়াডেও আছে আবার ট্রেনিংয়েও ব্যাক করছিল। তো ফ্রাঙ্কিকে নিয়ে একটা সংশয় ছিল কিন্তু সে স্কোয়াডে আছে। কুন্দেকে নিয়ে একটা সংশয় ছিল, সেও স্কোয়াডে আছে। তো এইটা যাদেরকে নিয়ে সংশয়ের জায়গা একটু একটু ছিল, আমরা দেখতেছি যে তারা মোটামুটি স্কোয়াডে আছে। অতএব তাদেরকে নিয়ে আর সংশয়ের কিছু নাই। Barca are once again without either Juan Garcia or Marc-Andre ter Stegen in goal, while Gobi and Dani Olmo are missing in midfield, and there will be no Rafinha or Robert Lewandowski in attack. তো বার্সা গোলকিপার পজিশন থেকে শুরু করে মিডফিল্ড তারপর অ্যাটাক সব জায়গাতেই ইম্পর্ট্যান্ট কিংবা ভ্যালুয়েবল যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে মিস করতেছে। তো বার্সার যে মানে একটা মানে ডাউন হওয়ার যে একটা মানে জায়গা, সেটা আমরা এই প্লেয়ারগুলার নট ইনক্লুশন কিংবা তারা আনঅ্যাভেলেবল থাকার কারণে দেখতেছি যে সেই একটা ডাউন অবস্থার জায়গা তৈরি হয়েছে। তবে এইটাকে বার্সা এত বেশি পরিমাণ মানে আমলে নিবে না। মানে যেটা আছে যা আছে তাকে তাদেরকে ব্যবহার করে যেমন স্টার্টিং ইলেভেন সাজানো হবে, ঠিক তেমনই প্রয়োজন অনুযায়ী বেঞ্চ থেকে পাঠানো হবে। তো যা আছে সেইটার উপরেই বার্সা ভরসা করবে। আমরা স্কোয়াডে দেখছি ফেরান অ্যাড হয়েছে, যদিও তাকে নিয়ে শেষ পর্যন্ত একটু সংশয়ের জায়গা ছিল। তো হুয়ান গার্সিয়া, টার স্ট্যাগেন, পাবলো গোবি, দানি অলমো, রাফিনহা এবং রবার্ট লেভানডস্কি, এই এই যে আছে 6জন প্লেয়ার, একদম অফিসিয়ালিভাবে এই 6জনকে আমরা মিস করতেছি এবং তাদেরকে স্কোয়াডে দেখি নাই। তো স্টার্টিং ইলেভেনে আমরা মানে যদি যাই তাহলে চেজনিকে দেখব, সে স্টার্ট করবে এটা মোটামুটি নিশ্চিত। মানে গোলকিপার পজিশনে চেজনি স্টার্ট করবে বা শুরু করবে এইটা একদম আমরা শিওরিটি দিতে পারি। রাইট ব্যাকে আমরা কোন দেখেই দেখব, যেহেতু সে স্কোয়াডে আছে আমরা তাকে নিয়ে কোনো সংশয় এখন অবধি মানে মানে সে স্কোয়াডে মানে স্টার্টিংয়ে থাকবে না এই সংক্রান্ত কোনো কিছু পাইনি। বরং বিভিন্ন ধরনের তথ্য মতে কিংবা যে নিউজ প্ল্যাটফর্মগুলো আছে, বড় বড় নিউজ স্টেশনগুলো আছে, তাদের তথ্য অনুযায়ী আমরা দেখতেছি যে কোন দিকে তারা রাইট ব্যাকটাতেই কনসিডার করতেছে এবং আমরা ধরে নিতে পারি যে সে এখানে স্টার্ট করবে এবং আমিও মনে করতেছি যে তার রাইট ব্যাকে সে স্টার্ট করবে এবং আমি চাইতেছি। আর সিবিতে 2জন পাও কুবার্সিয়ের সাথে রোনাল্ডো আরাউজোকে আমি চাইতেছি, কিন্তু এরিক গার্সিয়াকে দেখা যাইতেছে যে তাকে মানে একটু সম্ভাবনা আছে যে সে স্টার্ট করতে পারে। এইটা হইতেছে বিভিন্ন যে নিউজ প্ল্যাটফর্ম আছে তাদের তথ্য অনুযায়ী, অথবা বার্সার যে ইনসাইড আছে ওইখানকার তথ্য অনুযায়ী যে এরিক গার্সিয়াকে দিয়ে স্টার্ট করানোর একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। আমি মনে করতেছি যে ওইখানে রোনাল্ডো আরাউজোকে দিয়ে স্টার্ট করানোটা বেটার হবে। বা আমি আমি যেটা বলতেছি আমার যে স্টার্টিং ইলেভেন সেখানে আমি পাও কুবার্সি, রোনাল্ডো আরাউজো এবং কুন্দের কথা তো বলে ফেলছি। এই যে মানে সিবিতে 2টা আছে তাদেরকে চাইতেছি। আর লেফট ব্যাকে তো অবশ্যই বালদে স্টার্ট করতে হবে। তো বালদে স্টার্ট করবে এটাও আমরা মোটামুটি নিশ্চিত, কারণ বিভিন্ন ধরনের আমরা কিন্তু বালদেকে নিয়ে কোনো সংশয় দেখি নাই বা কোনো শঙ্কা, কোনো কনফিউশন, এগুলো কোনো কিছু আমাদের সামনে আসে নাই।
বরং তার সাইডটা মোটামুটি পিওর অবস্থায় আছে। তো ব্যাক সাইডে আমরা এই চারজনকেই হয়তো দেখব। আর আমি যেটা মানে চাইতেছি সেটা তো বললাম, কুন্দে, বালদে, পাউ কুবার্সি এবং রোনাল্ড আরাউহো, এই চারজন একদম ব্যাক লাইনে আমি চাইতেছি। আর ব্যাক সাইডে তো মানে একদম গোলকিপার পজিশনটাতে তো আমরা চেজনিকে ছাড়া অন্য কাউকে মানে দেখতেছি না। অন্য কাউকে বলতে আমরা তো সম্ভাবনাও আমাদের সামনে নাই। আর চেজনি স্টার্ট করবে। যদি আমরা হুয়ান গার্সিয়াকে পাইতাম তাহলে আমি হুয়ান গার্সিয়াকে রাখতাম, বা অনেকেই সেটা, অনেকে না, আমরা হয়তো প্রবাবিলিটির যে ইয়াটা আছে, নিউজগুলো আছে, সেখানে হুয়ান গার্সিয়াকে পাইতাম। তো এই হইতেছে ব্যাক সাইড এবং গোলকিপার পজিশনটা। নাও কাম টু দ্য মিডফিল্ড। মিডফিল্ডে যদি আসি তাহলে তো আমরা দেখতেছি হোয়াইল গোবি অ্যান্ড দানি ওলমো আর মিসিং ইন মিডফিল্ড। পাবলো গোবি অনেক লম্বা একটা সময়ের জন্য মাঠের বাইরে অবস্থান করতেছে। দানি ওলমো কিছুদিন আগে গেছে, সে কবে ফিরবে সেটাও আমরা জানি না। তো পাবলো গোবি এবং দানি ওলমো এই দুইটাকে পাইতেছি না। দুইটা বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তারা তো মানে স্কোয়াডে অ্যাড হবে সেই সংক্রান্ত তো কোনো নিউজও আমাদের সামনে আগে ছিল না, বা আমরা তাদেরকে হয়তো ট্রেনিং গ্রাউন্ডে দেখতাম, সেটাও ছিল না। তো স্বাভাবিক করতে তারা মিস করতেছে। তো আমরা মিডফিল্ডটাতে পেদ্রি, ফ্রাঙ্কি ডিয়ং এই দুইটাকে তো অবশ্যই আমরা চাইবো, কারণ বার্সার যে পিলার্স আছে, মোস্ট ভ্যালুয়েবল পিলার্সগুলোর মধ্যে পেদ্রি এবং ফ্রাঙ্কি ডিয়ং এই দুইটা অবশ্যই থাকবে, এবং এই দুইটাকে আগামী ম্যাচটাতে কিংবা আজকের ম্যাচটাতে অবশ্যই দরকার। তো পেদ্রি এবং ফ্রাঙ্কি ডিয়ং এই দুইটাকে আমি মানে চাইতেছি। এইটা তো মানে স্বাভাবিক, এটা আমাদের সামনেই বড় বড় যে নিউজগুলো আছে সেইগুলোর তথ্য মতেও আমরা দেখতেছি যে তাদের দুইজনের স্টার্ট করার সম্ভাবনা অনেক বেশি। আমরা তো কোনো প্রকার দেখতেছি না যে তাদেরকে রেস্ট দেওয়া হতে পারে, মানে তাদের দুইজনের কাউকে, এরকম তো কোনো কিছু আমাদের সামনে ছিল না। অতএব আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি যে প্রবাবল যে নিউজগুলো আছে সেগুলোর তথ্য অনুযায়ী পাবলো সরি ফ্রাঙ্কি ডিয়ং এবং পেদ্রি এই দুইটা স্টার্ট করতে চাইতেছে, এবং আমি এই দুইটাকেও চাইতেছি। আর মিডফিল্ডে আরেকটা যদি দেখি তাহলে কাসাদো এর একটা সম্ভাবনা আছে, কিন্তু ওই সম্ভাবনাটা এত বেশি পরিমাণ স্ট্রং না, কিংবা এত বেশি পরিমাণ ডিপ না। আমরা ফার্মিন লোপেজকে দেখতে পারি। ফার্মিন লোপেজকে নিয়ে অনেক সম্ভাবনামূলক কথাবার্তা আছে। সেক্ষেত্রে ফার্মিনের স্টার্ট করার সম্ভাবনাটা বেশি বলে মনে করতেছি। আর আমি কি চাই সেটা যদি বলি তাহলে আমি বলবো যে আমি কাসাদোকে চাইতেছি। পেদ্রি, ফ্রাঙ্কি ডিয়ং এবং কাসাদো এই তিনটা যদি স্টার্ট করে আমি চাইতেছি। তো বলতে পারেন যে ফেরমিনকে কেন স্টার্টিংয়ে চাইতেছি না, আচ্ছা কাদেরকে চাইতেছি না সেইটা নিয়ে পরে বলতেছি। তো মিডফিল্ডে পেদ্রি, ফ্রাঙ্কি ডিয়ং এবং কাসাদো এই তিনটাকে আমি মানে প্রেফার করতেছি বা চাইতেছি। যদি এরকম হয় তাহলে তো একটা বিষয়, আর যদি সেটার বিপরীত কিছু ঘটে তাহলে তো সেটা আমরা মাঠের মধ্যেই দেখব, কিংবা যখন স্টার্টিং ইলেভেনটা পাবলিশ করা হবে তখন আমরা সেটা জানতে পারবো। তবে এই যে প্রবাবিলিটিগুলো আছে সেইগুলা বিবেচনায় ফেরমিন লোপেজের স্টার্ট করার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ আছে। তো ফেরমিনকে আমি কেন বেঞ্চে রাখতেছি কিংবা স্টার্টিংয়ে দিচ্ছি না এই সংক্রান্ত আমার কি যুক্তি কিংবা লজিক সেইটা আমি বলতেছি একটু পরে। তো এই গেল মিডফিল্ডটা এভাবেই চাইতেছি, আর প্রবাবল নিউজ অনুযায়ী যা যা আছে যেরকম আছে সেটা তো বললাম। তো এবার যদি আমরা ফাইনাল থার্ডে আসি, ফাইনাল থার্ডে রাশফোর্ড স্টার্ট করবে এবং লামিন ইয়ামাল এই দুইটা স্টার্ট করবে, এটা মোটামুটি নিশ্চিত। এখানে আর কোনো সংশয় আছে বলে আমি মনে করতেছি না, কারণ দুইটাই ফিট তাদের জায়গা থেকে, এবং প্রবাবল যে নিউজগুলো আমাদের সামনে আছে, সম্ভাবনামূলক যে খবরগুলো আছে সেগুলোর তথ্য মতেও, এবং বার্সার যে একদম ভেতর থেকে খবর বের হয়ে আসার যে প্রসেসগুলো আছে সেগুলোরও সোর্স অনুযায়ী, সেগুলোকে সোর্স বিবেচনা করলে আমরা দেখতেছি যে মানে রাশফোর্ড এবং লামিন এই দুইজনের স্টার্ট করার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে, এবং আমি এই দুইজনকেও চাইতেছি। এবং একই সাথে আমরা তো সেন্ট্রাল স্ট্রাইকার হিসাবে ফেরান তুরেসকে দেখতেছি যে সে ট্রেনিং গ্রাউন্ডে অ্যাড হয়েছে বা ট্রেনিং করছে, স্কোয়াডেও সে আছে। তো ফেরানের স্টার্ট করার সম্ভাবনা বেশি আছে, আমি ফেরানকে চাইতেছি। এখানে যেহেতু সে অ্যাভেলেবল অবস্থায় আছে, ট্রেনিংও করছে, স্কোয়াডে আছে, এবং তাকে নিয়ে জোরালো সংবাদ আছে। আচ্ছা জোরালো সংবাদ থাকুক সেটা ভিন্ন বিষয়, ওইটাই যদি আমার মত হয় তাহলে তো আর মানে হবে না। সম্ভাবনামূলক নিউজগুলো তো মানে এইটা আমাদের জন্য একটা মানে হেল্পফুল বিষয়, যে ওইগুলা বিবেচনা করে আমরা অনেক কিছু কথা বলতে পারি, অনেক কিছুই, অনেক পার্সপেক্টিভ আমরা ক্লিয়ারলি তুলে ধরতে পারি। তো ফেরানকে নিয়ে সম্ভাবনা আছে সেইটা ভিন্ন বিষয়,
তবে আমি মানে আমার জায়গা থেকে ফেরানকে রাখবো, বা স্টার্টিং 11-এ ফেরান যদি থাকে, রাশফোর্ড, লামিন ইয়ামাল এই তিনজন ফাইনাল থার্ডে থাকলে এটা বেটার হইতে পারে। সে যদি না থাকতো তাহলে ভিন্ন চিন্তা আমরা করতে পারতাম, অথবা ভিন্ন রকমের প্রবাবল নিউজ আমাদের সামনে আসতো। তো এই হইতেছে আমার স্টার্টিং 11টা, এভাবেই চাইতেছি। যদি এভাবে পাওয়া যায় তাহলে তো হলোই। আর যদি ভিন্নতা আসে কিংবা দেখা যায় যে মানে কোনো হয়েছে, তাহলে তো সেটা হবে। আমি আমার মতটা দিলাম। আর প্রবাবল যে ইয়াগুলো আছে নিউজ অনুযায়ী বা রিউমার যেগুলো আছে সেগুলোর তথ্য মতে আমরা দেখতেছি যে শুধু ফেরমিনকে আমি আমার স্টার্টিংয়ে রাখতেছি না। তো ফেরমিনকে নিয়ে জোরালো সংবাদ আছে, সে স্টার্ট করার সম্ভাবনা আছে। ঠিক আছে, স্টার্ট যদি সে করে সেক্ষেত্রে আমরা দেখব ওইখানে ফ্রাঙ্কি ডিয়ং, পেদ্রি, ফেরমিন এই তিনজনের কম্বিনেশন বা তিনজন মাঠের মধ্যে কেমন থাকে না থাকে। তো কাসাদোকে কেন রাখলাম আর ফেরমিনকে কেন রাখতেছি না, তো এইটা আহ, মানে এই এই কথাটা যদি উত্তর দেই বা আমার যুক্তিটা বলি, তাহলে আমি মানে কাসাদোকে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে দেখতেছি, এবং সে একজন সিডিএম সেটা আমরা জানি। তো স্ট্রংলি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার একজনের প্রয়োজন আছে, এবং ফেরমিনকে বেঞ্চে রাখার কারণ হইতেছে প্রয়োজন অনুযায়ী বেঞ্চ থেকে একটা শক্ত প্লেয়ার মাঠের মধ্যে পাঠানো যাবে। মিডফিল্ডে যদি কোনো পরিবর্তন আনা লাগে, আমরা তো জানি না যে একদম শুরুতেই কী করতে পারে কিংবা ফার্স্ট হাফেই কী হইতে পারে। এমনও হইতে পারে আমরা দেখতে পারি যে পেদ্রি ইনজুর্ড হয়ে গেছে, আমরা এমনটাও দেখতে পারি যে ফ্রাঙ্কি ডিয়ংয়ের কিছু একটা সমস্যা হয়ে গেছে। মানে এটা একটা মানে কি বলবো নেগেটিভ থিঙ্কিং। তবে পজিটিভ নেগেটিভ সব কিছুই আলোচনায় আসা দরকার কিংবা ডিসকাশনে আসা দরকার, সেটা তো মানে খুবই স্বাভাবিক বিষয়। তো এইটাকে মাথায় রেখে বলতেছি যে আমরা দেখতে পারি যে পেদ্রি কিংবা ফ্রাঙ্কি ডিয়ং এগুলার এই দুইটার কোনো একটা কিছু হয়ে গেছে। সেক্ষেত্রে ব্যাকআপ হিসাবে যখন পাঠাতে চাওয়া হবে তখন স্ট্রং একটা ব্যাকআপ লাগবে। তো সেক্ষেত্রেই ফেরমিনের উপরে মানে ভরসা রাখা যাবে, মানে এটা একটা মানে ইনস্ট্যান্ট সমাধান হবে আর কি, বা ইনস্ট্যান্ট সলিউশন। যদিও মানে সেকেন্ড হাফে গিয়ে আমরা ফেরমিনকে নামাতে পারবো, তখন দেখা যাবে যে যখন তাকে নামানোর সময় হবে কিংবা নামাতে চাইতেছে কোচিং স্টাফরা, আমরা হ্যান্সি ফ্লিককে পাবো না সাইড লাইনে, ওইখানে আমরা মার্কাসকে পাবো। তো আরও যারা আছেন তাদের ডিসিশন অনুযায়ী দেখা গেল যে কোনো একটা সাবস্টিটিউট করানো একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। তো ম্যান্ডেটরি যখন হয়ে যাবে তখন একটা পারফেক্ট ব্যাকআপের প্রয়োজন হবে। তো এই বিষয়টাও আমার মাথায় আছে। আর বললাম তো সিডিএম সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে কাসাদুকে চাইতেছি, কারণ ওই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে মানে তাকে প্রয়োজন হবে, এবং সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে একটা প্লেয়ার একদম ভালোভাবে থাকাটা খুবই প্রয়োজনীয় রিয়াল মাদ্রিদের এগেইনস্টে এই মুহূর্তে। এটাও আমি মানে বলতেছি, কারণ আমরা বর্তমান সময়ে রিয়ালকে যেভাবে দেখতেছি তাদের মিডফিল্ডটা খুবই সলিডলি ওয়ার্ক করতেছে, এবং তাদের অ্যাটাকিং যে সাইডটা আছে, মিডের সাথে অ্যাটাকের যে সম্পর্ক সেটা আমরা জানি, এবং অ্যাটাকিং যে সাইডটা আছে এইটা খুবই স্পিডি, এটা আমরা আমরা আমাদেরকে বলতে হবে। তো স্পিডি যে একটা অ্যাটাকিং সাইড আছে সেইটাকে সামাল দেওয়ার যে বিষয়টা সেটাও মাথায় রাখা দরকার, এবং এই বিষয়গুলো আমার চিন্তায় আছে, এই জন্য কাসাদোকে আমি স্টার্টিংয়ে চাইতেছি। কিন্তু ফেরমিন যদি স্টার্ট করে তাহলে সেটা মানে কীরকম হয়, বা বার্সা আসলে কানেকশনটা কিভাবে বিল্ড করে, এবং মিডফিল্ডের জায়গাটা কিভাবে বার্সা দখলে নিতে পারে না পারে। আর এখানে যদি আমরা ফেরমিনকে দেখি, পেদ্রিকে দেখি, এবং আমরা যদি ফ্রাঙ্কিকে দেখি, তাহলে এই তিনজন মিলে মিডফিল্ডটা কীভাবে সামাল দেয় সেইটা একটা দেখার বিষয় হবে। তো ফেরমিন না থাকলে যেহেতু কাসাদোকে চাইতেছি, আমার কাছে মনে হয় যে কাসাদো থাকলে কম্বিনেশনটা আরও ভালোভাবে বিল্ড হবে। তবে ইন্ডিভিজুয়াল যে জায়গাটা বর্তমান সময়ে খুবই পরিষ্কার অবস্থায় আছে ফেরমিনের। তো ফেরমিন এবং কাসাদো এই দুইজনকে যদি ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমরা কম্পেয়ার করি, তাহলে দুইজন কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা ফেরমিনকে মাঠের মধ্যে পাইলে এক ধরনের পারফর্ম পাইবো, কাসাদোকে মাঠের মধ্যে দেখলে আরেক ধরনের পারফর্ম পাবো, এবং কাসাদো মাঠে থাকলে আমার কাছে মনে হয় যে বার্সার যে একটা কোলাবোরেশন আছে এইটা সম্পূর্ণ অন্যরকম হবে। তো এই এবং ওই অন্যরকম কোলাবোরেশনের প্রয়োজন আছে, এটা এই প্রয়োজনীয়তাকে মাথায় রেখেই কাসাদোকে আমি মানে চাইতেছি। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে শুরুতে কাকে দেয়া হয় না হয়। ফেরমিন যদি স্টার্ট করে সেক্ষেত্রে বললাম তো কীরকম কম্বিনেশনটা মিলে মিডফিল্ডে তারা কীরকম থাকে সেটা হবে কি একটা দেখার সবথেকে মানে দেখার মতো সবথেকে বড় একটা বিষয়। আর ফাইনাল থার্ড আমার কাছে মনে হয় যে যেরকম প্রবাবল নিউজ আছে এইটার থেকে খুব বেশি পরিবর্তন হবে না। তো যেরকম আছে তো ঠিক সেরকমই দেখা যাওয়ার সম্ভাবনা মানে থাকবে। তো এইরকমই স্টার্টিং এলিভেনটা হতে পারে। আর আমার মতটা তো আমি দিলাম, আপনারা চাইলে আপনাদের অপিনিয়নটা জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।